আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা। এখানে আমরা খুব সিগনিফিকেন্ট কিছু টপিক নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি, যেগুলো হচ্ছে ফান্ডামেন্টালস অফ এইচআরএম, দেন আমরা রিক্রুইটিং করেছি, এরপরে আমরা সিলেকশন করেছি। রিক্রুইটিং এর মাধ্যমে বেসিকলি লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটকে ইনভাইট করা হয় অর্গানাইজেশনে আসার জন্য। দেন হচ্ছে যখন লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট অর্গানাইজেশনে আসে, সবাইকে তো আর অর্থাৎ সিলেক্ট করা যায় না। তখন আমরা কি করি, সিলেকশন প্রসিডিউর অথবা তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কি সিলেকশন নিয়ে আলোচনা করেছি, সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কি ধারাবাহিক পরীক্ষা নিরীক্ষা এবং হচ্ছে পর্যায়ক্রমে কি করা হয়, রাইট পারসন রাইট টাইম রাইট প্লেসমেন্ট করার জন্য কিছু পারসনকে সিলেক্ট করা হয়। দেন আমরা ওদেরকে কি করি, বোর্ডিং করি। তো ওদেরকে যখন বোর্ডিং করা হয় তখন বেসিকলি ওরা ওইখানে গিয়ে কি করবে, কি টাস্ক করবে, কি অ্যাসাইন ইস্যু থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে জব অ্যানালাইসিস অর্থাৎ কার্য বিশ্লেষণ। কি ধরনের কার্যগুলোতে আমরা তাদেরকে অ্যাসাইন করে থাকি, সেই বিষয়গুলো আমরা জব অ্যানালাইসিস চ্যাপ্টারে দেখব। লাইক আমরা এখানে দুইটা ফ্যাক্টর নিয়ে খুব বেশি কথা বলবো। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে জেডি। জেডি রেফার্স জব ডেসক্রিপশন, অর্থাৎ তোমরা বিভিন্ন সার্কুলার অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো রয়েছে সেগুলোতে দেখে থাকবে একটা জব ডেসক্রিপশন বা ডিউটিস বা ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস একটা একটা পার্ট থাকে, যেখানে হচ্ছে কোন ধরনের কাজগুলো তাকে করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত একটা ডেসক্রিপশন থাকে, যেটাকে আমরা জব ডেসক্রিপশন বলি। এরপরে এই জবে অ্যাপ্লাই করার জন্য তার মিনিমাম কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন, বা এইটা যদি এক্সপেরিয়েন্স পারসন হয় সেক্ষেত্রে তার এক্সপিরিয়েন্স কতটুকু থাকতে হবে, স্কিল কিরকম হবে, এই টাইপ গুলো যখন স্পেসিফাই করা হয় তখন এটাকে আমরা জব স্পেসিফিকেশন বলি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তো চলো শুরু করি আমরা জব অ্যানালাইসিস চ্যাপ্টারটা। সো আমরা যেটা করব, জব অ্যানালাইসিস আগেই বলেছি, ফার্স্ট আমরা দেখব হচ্ছে জব অ্যানালাইসিস বলতে কি বোঝায়, ডেফিনেশনটা দেখব। দেন দেন হচ্ছে পরবর্তী টপিকগুলোতে আমরা যাব। দেখো বেসিক্যালি আমি এক কথায় বলে দিয়েছি জব ডেসক্রিপশনটা কি। জব 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 অ্যানালাইসিসটা বেসিক্যালি হচ্ছে সিস্টেমেটিক এক্সপ্লোরেশন, একটা সিস্টেমেটিক এক্সপ্লোরেশন কাজের সিস্টেমেটিক যেটা হচ্ছে যে এখানে ডেফিনিশন যেটা আমি বলেছি, জব অ্যানালিসিস ইজ এ সিস্টেমেটিক এক্সপ্লোরেশন অফ দ্য অ্যাক্টিভিটিস উইদিন আ জব। একটা জবের মধ্যে যে কাজগুলো থাকে এটার সিস্টেমেটিক এক্সপ্লোরেশনটা কার করা থাকবে, এইচআর এর করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এইচআর হচ্ছে ডিপার্টমেন্টাল যারা রয়েছে, যদি অ্যাকাউন্টস এর ক্ষেত্রে করে তখন অ্যাকাউন্টস এর বিষয়গুলো অর্থাৎ অ্যাকাউন্টসে যারা থাকবে তাদের হেল্প নিতে পারে। দেন আমরা কি বলতে পারি, ইট ডিফাইন্স দ্য জবস ডিউটিস, অর্থাৎ তার জবে যে দায়িত্ব রয়েছে সেইটাকে ডিফাইন করে জবস ডিউটিস, রেসপন্সিবিলিটি, তার কর্তব্য দায়িত্ব এবং হচ্ছে জবাবদিহিতা। টোটাল প্রসেসটাই হচ্ছে আমরা কি বলতে পারি, জব অ্যানালাইসিস বলতে পারি বা কার্য বিশ্লেষণী। দেন আমরা তোমাদেরকে বাংলা একটা সংজ্ঞা দিয়েছি। বাংলা সংজ্ঞাটা হচ্ছে কার্য বিশ্লেষণ বলতে কোনো একটি পদের সাথে সংশ্লিষ্ট সকল প্রকার কার্যাবলীর ধারাবাহিক, সুশৃঙ্খল, রীতিবদ্ধ বিস্তারিত বর্ণনা, অর্থাৎ পুরো বিষয়টার বিস্তারিত বর্ণনা। লাইক এটা যদি মার্কেটিং ডিপার্টমেন্টে হয় সেই ক্ষেত্রে একরকম হবে, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে হলে একরকম হবে, অ্যাকাউন্টসে হলে একরকম হবে। ফর এক্সাম্পল আমরা যদি বা ফর ইনস্টেন্স আমরা যদি বলি যে অ্যাকাউন্টসে একজন পার্সন লাগবে, তো সেই ক্ষেত্রে তাকে কোন ধরনের অ্যাকাউন্ট করতে হবে,
তাকে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট করতে হবে, নাকি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট করতে হবে, নাকি তাকে হচ্ছে সেলস অ্যাকাউন্ট গুলো দেখতে হবে, এইভাবে ভাগ করা থাকে। আর যেটা হচ্ছে যদি অর্গানাইজেশন স্মল হয়, ছোট পরিসরের অর্গানাইজেশন, সেক্ষেত্রে আবার এত ডিভিশন থাকে না। বাট লার্জ স্কেল অর্গানাইজেশনের ক্ষেত্রে, অ্যাকাউন্টসের ক্ষেত্রে সেগমেন্ট ওয়াইজ ভাগ করা থাকে। আমরা যদি মার্কেটিং এর কথা বলি, তাহলে সেক্ষেত্রে মার্কেটিং এর কোন সেগমেন্টের জন্য জব অ্যানালিসিস করা হবে, ব্র্যান্ডিং এর জন্য করা হবে, না কোর মার্কেটিং এর জন্য অর্থাৎ সেলস পিপলদের জন্য, নাকি হচ্ছে আদার্স যে পার্ট গুলো রয়েছে সেগুলোর জন্য। তো সেইভাবে স্পেসিফিক অর্থাৎ কোন সেক্টরে আমাদের পার্সন আমরা নিতে চাচ্ছি, এইচআর নিতে চাচ্ছি, সেভাবে কাজগুলোকে ডিফাইন করতে হবে, কাজগুলোকে আলাদা আলাদা করে সাজাতে হবে সেগমেন্ট ওয়াইজ। এটাকেই বেসিক্যালি কার্য বিশ্লেষণী বা জব অ্যানালাইসিস বলে। এরপরে দেখো আমরা ওয়েটথার এন্ড ডেভিস একটা সংজ্ঞা দিয়েছে, ওনাদের সংজ্ঞাটা একটু পড়ি। ওয়েটথার এন্ড ডেভিস বলেছেন যে জব সিস্টেমেটিক্যালি, জব অ্যানালাইসিস হবে বেসিক্যালি, জব অ্যানালাইসিস সিস্টেমেটিক্যালি কালেক্টস, অর্থাৎ কালেক্টস, ইভ্যালুয়েটস এন্ড অর্গানাইজেস ইনফরমেশন অ্যাবাউট জবস, অর্থাৎ জব সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেটা কি করে একটা হচ্ছে পদ্ধতিগতভাবে সংগ্রহ করে এবং হচ্ছে মূল্যায়ন করে এবং হচ্ছে সেটাকে সাজানো হয়, অর্গানাইজ করা হয়। এটাই বলেছে হচ্ছে ওয়েথার এন্ড ডেভিস। এরপরে আমরা এডুইন বি ফ্লিপো, তিনি বলেছেন কার্য বিশ্লেষণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো নির্দিষ্ট পদের কর্তব্য, দায়িত্ব ও কার্য পরিচালনা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী সংগ্রহ ও পর্যালোচনা করা সম্ভব হয়। অর্থাৎ আমরা রিক্রুটিং এবং সিলেকশনের পর তো একজন স্টাফকে যদি ছেড়ে দেই, তাহলে সে কি করবে? টোটাল অর্গানাইজেশনের সবাই বিজি, দেন তাকে যদি অফিসের মধ্যে নিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো সে কনফিউজড হয়ে যাবে। দেন তাকে অবশ্যই যেটা হচ্ছে একটা ডিপার্টমেন্টের আন্ডারে দিয়ে, অর্থাৎ এটা তো যখন অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ সার্কুলার করা হয়েছিল, তখন সেই ডিপার্টমেন্ট বলা সবকিছু বলে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সেই ডিপার্টমেন্টে তাকে যেটা হচ্ছে যে রেফার করতে হবে। রেফার করলে দেন হচ্ছে তার এইটা দেন এইচআর কি করবে, সব কিছু প্রিপেয়ার করে রাখবে, জব অ্যানালাইসিস। দেন তার ডিপার্টমেন্টের যারা রয়েছে তাদেরকে সেই কাজটার সাথে পরিচয় করিয়ে দিবে। এটা যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো এই ক্ষেত্রে এইচআর যেটা করে যে জব অ্যানালাইসিস, অনেক সময় দেখা যায় যে এইচআর এর ক্ষেত্রে কিছু কাজ করতে পারে যে প্রপারলি, অর্থাৎ তার লোডটা কতটুকু, জবের লোডটা কতটুকু, এটা কি বেশি না কম, নাকি হচ্ছে ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি খুব বেশি হয়, দেন হচ্ছে অর্গানাইজেশন যেটা হচ্ছে যে অর্গানাইজেশন খুব ভালো কোয়ালিটি কাজ পাবে না। আর যদি খুব কম হয়, সেক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশনের রিসোর্স, অর্থাৎ যেই পার্সন সে কিন্তু একটা রিসোর্স, এই রিসোর্সটা কি হচ্ছে, প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না। তাহলে এইচআর কেও কিন্তু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের যথাযথভাবে ইউটিলাইজ করতে হবে। সেই জন্য কিন্তু জব অ্যানালাইসিস এবং হচ্ছে পরবর্তী আরো অনেক বিষয়গুলো সমন্বয় করে, যেটা হচ্ছে আমরা লোড চেক করতে পারি যে একজন স্টাফের কতটুকু লোড রয়েছে। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পারপাস দেখবো, যে কেন আমরা আসলে কি উদ্দেশ্যে কার্য বিশ্লেষণটা করে থাকি, আমাদের উদ্দেশ্যগুলো কি থাকে। সো ফার্স্ট যেই অবজেক্টিভটা, অর্থাৎ যে উদ্দেশ্যে আমরা করি, এটা হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য। অর্থাৎ প্রতিষ্ঠান কিন্তু বেসিক্যালি তার একটা মিশন ভিশন থাকে, তার একটা
লক্ষ্য থাকে, এই লক্ষ্য অর্জনের জন্য বেসিকলি কি করা হয়, কার্য বিশ্লেষণ করা হয়। অর্থাৎ তার টোটাল যে এইমটা, সেই এইমটাকে কিন্তু হচ্ছে যে ক্লাসিফাই করা হয়, ছোট 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 স্মল স্মল পার্টে ডিভাইডেড করা হয়। অর্থাৎ আমরা যদি বলি যে একটা প্রতিষ্ঠানের আলটিমেট ভিশন হচ্ছে সাকসেস অ্যাচিভ করা, কিন্তু সাকসেস অ্যাচিভ তো বেসিকলি এটা তার আলটিমেট এইম, কিন্তু সাকসেস অ্যাচিভ করার জন্য তার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, অ্যাজ ওয়েল এজ মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অন্যান্য এসিএম ডিপার্টমেন্ট, তো টোটাল ডিপার্টমেন্টগুলোর কিন্তু টিম ইফোর্টের সামেশন হচ্ছে কি, যে একেবারে পজিটিভ সামেশন হচ্ছে সাকসেস, আর নেগেটিভ হচ্ছে ফেইলিওর। তাহলে যদি টোটাল টিমটা পজিটিভলি অ্যাক্টিভ থাকতে পারে, সেক্ষেত্রে কি হবে, সাকসেস অ্যাচিভ করা সম্ভব হবে। আর যদি না পারে, সেক্ষেত্রে ফেইলিওর হওয়ার চান্সেসই বেশি থাকবে। তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এই সবগুলো পার্টের যে কার্যাবলীগুলো ছোট ছোট স্মল পার্টে ভাগ করে ফেলা হয়, ভাগ করে ফেলে তখন সেই অনুযায়ী যে আমার এই ডিপার্টমেন্টে কতজন পার্সন লাগবে, এই ডিপার্টমেন্টটা কতজন দিয়ে রান করা যাবে, এইভাবে লোকগুলোকে বা এইচআর গুলোকে হায়ার করা হয়। এইচআর আমরা হায়ার করে কি করি, বোর্ডিং করি। দেন এরপরের যেই বিষয়টা এখানে বলা হয়েছে, প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মানব সম্পদ সরবরাহের নিশ্চয়তা বিধান করা। অর্থাৎ এইচআর এর ফার্স্ট জব কিন্তু রাইট টাইমে রাইট পারসনকে এনশিওর করা। অর্থাৎ সে কোনো কারণে যদি ইঞ্জিনিয়ার অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু ম্যানুফ্যাকচারিং সিস্টেম শাটডাউন হতে পারে। আর যদি সিস্টেম শাটডাউন হয়, অর্থাৎ আমি ধরলাম যে একটা অর্গানাইজেশন প্রতিদিন 10,000 একক পণ্য উৎপাদন করে, তাহলে যদি শাটডাউন হয়ে যায়, তাহলে কিন্তু 10,000 একক পণ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে। এবং এটা যদি সেটা কিন্তু ইঞ্জিনিয়ারের জন্য, তাহলে প্রত্যেকটা বিষয়ের কিন্তু ইম্প্যাক্ট রয়েছে। তো এইচআর কিন্তু মানব সম্পদ সরবরাহ, এইটা তার প্রধান দায়িত্ব, এইটা তাকে অবশ্যই করতে হবে। আদারওয়াইজ সবাই কিন্তু প্রোডাক্টিভ সেক্টরে কাজ করছে, লাইক যে যে মার্কেটিং এ রয়েছে, যে ব্র্যান্ডিং করছে, সে কিন্তু সরাসরি কোম্পানি প্রোডাক্টিভিটিতে রিলেটেড। যে ম্যানুফ্যাকচারিং এ রয়েছে, সেগুলো সরাসরি কোম্পানি প্রোডাক্টিভিটিতে রিলেটেড। এবং যে অ্যাকাউন্টস করছে, সে কিন্তু সরাসরি প্রোডাক্টিভ ইস্যুতে রিলেটেড। বাট এইচআর কিন্তু হচ্ছে সেই অর্থাৎ ব্যাকওয়ার্ড সাপোর্ট, ওই পার্সন গুলোকে কিন্তু সাপোর্ট দিচ্ছে। আর এই কাজটা কিন্তু তাকে অবশ্যই রাইট টাইমে এনশিওর করতে হবে। আদারওয়াইজ যদি না কোনো কারণে বন্ধ থাকে, তো ম্যানুফ্যাকচারিং, তো সেটা কিন্তু কোম্পানির জন্য হিউজ লস, এবং কোম্পানি এটা বের করতে চাইবে না বা টলারেট করতে চাইবে না। তো সেক্ষেত্রে এইচআর এর এই বিষয়টা খুব সিনসিয়ারলি দেখতে হয়। এই ক্ষেত্রে তারা যেটা করে, যে সিভি ব্যাংক করে, বা বিভিন্ন বিভিন্ন পার্সনদের সাথে আগে থেকেই যোগাযোগ করে রাখে, যে ভবিষ্যতে লাগতে পারে। এটা আমরা বলতে পারি সাকসেশন প্ল্যানিং করে, তারা সাকসেশন প্ল্যানিং করে রাখে। সাকসেশন প্ল্যানিং এর মাধ্যমে যে এই জাতীয় ক্রাইসিস গুলো যেন মিট করা যায়। এরপরে যেটা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন করা, বা সো এক তো কার্য বিশ্লেষণ করা, দেন হচ্ছে যে খুব বেসিক যে বিষয়টা হচ্ছে, যে কার্য বিশ্লেষণ করলে যেই কাজগুলো হয়, সেগুলো হচ্ছে যে যদি আমি ফ্রেশার রিক্রুইট করলে কিন্তু ফ্রেশার পার্সনদের এই কাজ সম্পর্কে ধারণা কম হওয়াই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, তাকে ট্রেনিং ডিপার্টমেন্ট, অর্থাৎ এইচআর এর যে ট্রেনিং ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে ট্রেন আপ করতে হবে। ট্রেন আপ করে আমাদের যে জব অ্যানালাইসিস অনুযায়ী যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, জব ডেসক্রিপশন রয়েছে, সেটার জন্য তাকে ক্যাপেবল করতে হবে, সেটার জন্য তাকে পারফেক্ট একটা স্টেজে নিয়ে আসতে হবে। দেন এটা তো হচ্ছে যারা নিউলি এন্ট্রেন্স, অর্থাৎ নতুন ভাবে জয়েন করছে তাদের জন্য। বাট যারা আগে থেকেই রয়েছে, তাদেরকেও কিন্তু একটা সাইকেল মেনটেন করে ট্রেন আপ করা যেতে পারে। তাহলে যেটা হবে, যে অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি, অর্থাৎ অর্গানাইজেশনের স্পিডটা, এটা বুস্ট আপ হবে। এরপরের যেই পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কার্যের তুলনামূলক বিশ্লেষণ করা। অর্থাৎ
যে এটা যেটা হচ্ছে যে কাজের অর্থাৎ সেম ডিপার্টমেন্ট হলে যে যেটা আমরা করতে পারি যে কাজের তুলনামূলক বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ এটা এরকম হতে পারে যে একটা কোম্পানির সে আমি ধরি যে কোম্পানি এ এবং বি। তাহলে এ এবং বি এর ক্ষেত্রে দুইজনেরই মার্কেটিং ডিপার্টমেন্টে যদি সেম প্রোডাক্ট হয়, সেম প্রোডাক্টের ক্ষেত্রে তাদের সেলস কিরকম, অর্থাৎ একই প্রোডাক্টের ক্ষেত্রে তারা কি ধরনের সেলস করছে, তো বা তাদের অ্যাকাউন্টস কিরকম কাজ করছে, তো এইটা কিন্তু একটা বিশ্লেষণ করা যায়। অর্থাৎ তাদের প্রোডাক্টিভিটি কিরকম, আমাদের প্রোডাক্টিভিটি কিরকম। এবং যেটা হচ্ছে একই গ্রুপের মধ্যে কি করা যায়, বিশ্লেষণ করা যেতে পারে। যেমন আম একটা কোম্পানিতে অ্যাকাউন্টসে ৫ জন এইচআর কিরকম আউটপুট দিচ্ছে। আর দেখা গেছে অন্য একটা কোম্পানিতে একই সেক্টরে অর্থাৎ একই রকম কাজ করতে ১০ জন এইচআর কে রাখা হয়েছে। তখন কিন্তু খুব ইজিলি বোঝা যাবে যে আসলে তাদের তুলনামূলক কাজের অবস্থা কি। আর তখন কিন্তু আমরা লোড অ্যানালাইসিস করতে পারবো। অর্থাৎ ৫ জন যদি সেই কাজটা করতে পারে আর সেই একই পরিমাণ কাজ করার জন্য যদি আমাকে ১০ জন এইচআর দিতে হয়, তাহলে ৫ জনের কস্ট এক্সট্রা করতে হচ্ছে। তো সেই কস্টিংটা কিন্তু চাইলে সেভ করা যায়। এর পরের পয়েন্টটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে নির্ধারিত পদের উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ। এই বিষয়টা হচ্ছে যে অর্গানাইজেশনে খুবই খুবই ফাস্টিং, অর্থাৎ খুবই দ্রুততা নিয়ে আসতে পারে। লাইক প্রত্যেকটা পদের জন্য স্পেসিফিক পারপাস, এই স্পেসিফিক গোল গোল সেট করা, স্পেসিফিক অবজেক্টিভ সেট করে দেয়া, তাহলে হচ্ছে প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি মোটিভেটেড হবে যে তার এইম অ্যাচিভ করার জন্য। অর্থাৎ টোটাল যে অর্গানাইজেশনাল পারপাস বা অবজেক্টিভ, এটাকে ছোট ছোট পার্ট করে সব অর্গানাইজেশনের সব এইচআর এর মধ্যে ভাগ করে তাদেরকেও স্মল স্মল গোল দেয়া। অর্থাৎ সবাই যদি তাদের প্রত্যেকের নিজেদের গোল, নিজেদের অবজেক্টিভকে অ্যাচিভ করে, সেক্ষেত্রে কিন্তু টোটাল গোল, অর্গানাইজেশনাল অবজেক্টিভটা খুব ইজিলি অ্যাচিভ হয়ে যাবে। দেন আমরা যেটা আলোচনা করব, কর্ম সম্পাদন মূল্যায়ন। এটা হচ্ছে কর্ম সম্পাদন বলতে যে আমরা পারফরমেন্স বুঝি, পারফরমেন্স নিয়ে আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার করাবো, পারফরমেন্স অ্যাপ্রাইজাল। তো সেটা ইনশাল্লাহ পরবর্তীতে করব। অর্থাৎ যে কাজগুলো হয়ে গেছে সেইগুলোকে ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট করলে এখানে কয়েকটা বিষয় আসতে পারে। লাইক হচ্ছে যে এটা হচ্ছে এক্সিলেন্ট হতে পারে, যেই টার্গেট ছিল সেই টার্গেট এক্সিট করে অনেক ভালো করেছে, এইটা একটা স্টেজ হতে পারে। আবার হচ্ছে যে না, যেই টার্গেট ছিল সেটা অ্যাচিভ করেছে। আরেকটা হচ্ছে ডিফিসিয়েন্সি, যেই টার্গেট বা যেই অবজেক্টিভ একজন এইচআর কে দেয়া হয়েছিল সেটা করতে পারেনি, বা কতটুকু কম করেছে, সেটার স্ট্যান্ডার্ড কতটুকু। এই এই বিষয়গুলো কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলে কি আমরা হচ্ছে যে যদি অনেক ভালো করে থাকে সেক্ষেত্রে তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েশন করতে হবে, এবং হচ্ছে তাকে কি করতে হবে, মোটিভেট করতে হবে। এটা বোথ এটা সাইকোলজিক্যালিও তাকে মোটিভেট করতে হবে, এবং ফাইন্যান্সিয়ালি অবশ্যই অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড সিস্টেম করতে হবে, যাতে 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 হচ্ছে অন্যান্য যারা রয়েছে তারা মোটিভেটেড হয়। সো খুব সিগনিফিকেন্ট একটা বিষয় যে পারফরমেন্সটা ইভ্যালুয়েশন করা। চলো এর পরের পয়েন্টটা আমরা দেখি, এটা হচ্ছে পদ মূল্যায়ন। অর্থাৎ অর্গানাইজেশনে আমরা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা পদ করে থাকি। যে আমরা খুব এন্ট্রি লেভেলে যখন নিয়োগ দেওয়া হয়, তখন ম্যানেজমেন্ট ট্রেনি থেকে আমরা নিয়োগ দিয়ে থাকি, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার থেকে এরপরে দেন সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দেন হচ্ছে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এইভাবে পদগুলো থাকে। তো এই পদগুলোকে মূল্যায়ন বলতে যে
এটা ডাজ ইট নেসেসারি এরকম একটা বিষয় যে আসলে এটা প্রয়োজনীয় কিনা, এই জাতীয় মূল্যায়নগুলো। অর্থাৎ এইখানে কিন্তু এইচআর এখন কিন্তু এইচআর অ্যাকাউন্টসও ডেভেলপ করছে। অর্থাৎ এইচআরএম কিন্তু অর্গানাইজেশনের কস্ট ইফেক্টিভিটি, অর্থাৎ অর্গানাইজেশনে আসলে কতজন লোক লাগবে, এটা এটা যদি আমি এমনি কাজ দেখে বলি, যে কাজ দেখে আগে যেই নেচারটা ছিল যে অর্গানাইজেশন অর্গানাইজেশন বিগিন রান করা শুরু করলে তখন যেটা হচ্ছে যে সিইও বা ওনার হচ্ছে তিনি দেখতেন যে আমার এই কয়টা ডিপার্টমেন্ট, তাহলে তিনি একটা গেজ করতেন যে আমার এই কয়টা ডিপার্টমেন্ট, আচ্ছা ঠিক আছে এই কয়জন লোক লাগবে। তাহলে এই সেই অনুযায়ী কি করতো, কেউ একজন হয়তো অ্যাডমিনের কেউ একজন বা কোনো একজন স্পেসিফিক পার্সনকে রিক্রুইট করতে বলা হতো। কিন্তু এই ক্ষেত্রে যেটা হতে পারে যে খুব কম কাজের জন্য অনেক বেশি পার্সনকে হায়ার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই পার্সন গুলো কিন্তু কস্ট, অর্থাৎ এই পার্সন গুলোর জন্য কিন্তু অর্গানাইজেশনের অনেক অনেক হচ্ছে যে ফিনান্সিয়াল কস্ট করতে হচ্ছে। তো সেগুলো কিন্তু আসলে এত পার্সন না হলেও সম্ভব। এই এই যে তার কস্টটা সেভ করা বা হচ্ছে যে যদি অর্গানাইজেশনের যতটুকু যতগুলো পার্সন দরকার সেটা নেই, তাহলে তাহলেও কিন্তু অর্গানাইজেশনের লস হবে, অর্থাৎ রাইট টাইমে প্রোডাক্টিভিটি হবে না। তো সেই বিষয়টাও কিন্তু কনফার্ম করছে এইচআর, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। তো এই জন্য পদ ইভ্যালুয়েশন করে যেটা অর্থাৎ যতটুকু লাগবে পদটা দরকার হলে দেন হচ্ছে থাকবে, বা ওই পদের পদটা কতটুকু দরকার সেই বিষয়গুলো অ্যানালাইসিস করে প্রপার এইচআর, অর্থাৎ নাম্বার অফ এইচআর কে একটা একটা হচ্ছে ব্যালেন্স বা একটা সুন্দর ফ্রেমের মধ্যে রাখা। এরপরের কার্য বিশ্লেষণের যে পয়েন্ট আমরা দেখব, অর্থাৎ যেই পারপাস গুলোতে আমরা করে থাকি সেটা হচ্ছে পদোন্নতি ও বদলি। যেই ফ্রিকোয়েন্ট সাইকেল জব অ্যানালাইসিসের মধ্যে বা এমপ্লয়মেন্টের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যে পদোন্নতি হচ্ছে, প্রমোশন হচ্ছে, বদলি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। দেন পদোন্নতি এবং হচ্ছে বদলি দুইটাই কিন্তু কি করে, ভ্যাকেন্সি ক্রিয়েট করে। তো ভ্যাকেন্সি ক্রিয়েট করলে তার যে জবটা তখন কিন্তু কি করতে হবে, এটা আরেকজনকে করতে হবে। তখন আমাদের এখানে কি করতে হবে, নিয়োগ দিতে হবে। এখন এই ক্ষেত্রে যেটা করা হয়, অনেক সময় এগুলো শাফেল করা হয়, জব রেসপন্সিবিলিটি যেটা করা যদি নিউলি নিয়োগ না দেওয়া হয়, যেটা হচ্ছে এক্সিস্টিং দের মধ্যে ওই কাজগুলোকে ভাগ করে দেওয়া হতে পারে। তো এরকম বা হচ্ছে যারা যারা রয়েছে তাদেরকে হায়ার করার আগ পর্যন্ত ওই ডিপার্টমেন্টের কাজগুলো করতে হতে পারে। সো এখন যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে এই যে কম্পেনসেশন, ওয়েজেস এন্ড কম্পেনসেশন অ্যাডমিনিস্ট্রেশন, খুবই সিগনিফিকেন্ট। অর্থাৎ এইচআর পার্সন নিয়ে আসবে কিন্তু তার কম্পেনসেশন না হলে কিন্তু সে প্রপারলি কাজ করতে চাইবে না, তার সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন আসবে না। এটা হচ্ছে খুব স্বাভাবিক একটা ল। মোটিভেশন থিওরি গুলোতে আমরা তোমাদেরকে এগুলো বুঝিয়েছি বা এগুলো বলে এসেছি। তো তার যে কম্পেনসেশন, এটা বোথ ইট ক্যান বি ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন হতে পারে। ফাইন্যান্সিয়াল হতে পারে, তার স্যালারি হতে পারে, দেন তার ইনসেনটিভ হতে পারে, এরপরে বোনাস হতে পারে। এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো। কোনো অ্যাওয়ার্ড যদি দিতে চায় সেটা দিতে পারে। আর নন ফাইন্যান্সিয়াল, তাকে অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে, তাকে মোটিভেট করা যেতে পারে, তাকে প্রমোট করা যেতে পারে, তার তার হচ্ছে ডেজিগনেশন, অর্থাৎ তার পদ যে প্রমোশন দেয়া যেতে পারে। তো এই বেসিক্যালি এই বিষয়গুলো হচ্ছে যে কার্য বিশ্লেষণের পাশাপাশি তাকে একটা হচ্ছে যে সে আমরা আমরা যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, তোমরা সাধারণত যে ডিপার্টমেন্ট গুলো দেখো, এবং ইঞ্জিনিয়ারিং, তো দেখবে যে ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলোতে কম্পেনসেশন মার্কেটিং এর ক্ষেত্রে একরকম হচ্ছে, মার্কেটিং এর ক্ষেত্রে লাইক হচ্ছে ওদের বেসিক স্যালারি একরকম, বেসিক স্যালারি, দেন হচ্ছে ওদের পরবর্তী যেটা হচ্ছে টাকাগুলো, একটা সার্টেন অ্যামাউন্ট বেসিক স্যালারি দিয়ে পরবর্তী টাকাগুলো ওদেরকে কি করা হয়, ইনসেনটিভ বা কমিশনের আন্ডারে দেওয়া হয়। এই ক্ষেত্রে যেটা হয় যে তারা কিন্তু সেলসের জন্য খুব বেশি মোটিভেটেড হয়, এবং হচ্ছে তাদের ইনকামটাকে মোটামুটি একটা ইনফিনিটিভ স্টেজে
নিয়ে যাওয়া হয়। এই ক্ষেত্রে অন্যান্য যারা ডেস্ক জব করছে তাদের কিন্তু ফিক্সড, যদি 50,000 হয় 50,000, 60,000 এরকম দেখা গেছে যে যখন কার্য বিশ্লেষণ করা হয় তখন আম এই জিনিসগুলো সেট করা হয় যে তাকে কিরকম ইনসেনটিভ দিব, কিরকম মজুরি দিব, কম্পেনসেশন কি হবে এবং এইটা কি হবে কম্পারেটিভলি হবে। লাইক এক্সিস্টিং অন্যান্য অনেক প্রতিষ্ঠান রয়েছে তারা কিরকম দিচ্ছে অ্যা সেই সেই ট্রেডিশন বা সেই বিষয়টা কিন্তু ফলো করে আসতে হবে। এখন সেই বিষয়টা ফলো না করলে কিন্তু তখন এইটা খুব কঠিন হবে। লাইক যেটা হচ্ছে নিউলি বর্ন কোনো কোম্পানি যখন তার অপারেশন শুরু করে তখন তারা যেটা করে যে এক্সিস্টিং এস্টাবলিশড যে কোম্পানিগুলো থাকে তাদের থেকে এইচআর নিয়ে আসে। এইচআর নিয়ে আসে কিভাবে? আম লাইক এটা যেটা হয় যে আ তোমরা জানো যে জিপি অনেক আগে থেকে টেলিকম বিজনেস করছে এবং হচ্ছে ওরা কত হায়ার কল রেট ছিল। তো পরবর্তীতে যখন রবি বা বাংলালিংক বা অপারেশন শুরু করলো এবং মার্কেটে আসলো তখন কিন্তু তাদের বেসিক্যালি বিভিন্ন সেক্টরে তাদেরও এইচআর দরকার। কিন্তু যদি ফ্রেশ এইচআর নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এস্টাবলিশমেন্ট এবং হচ্ছে অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি সময় লেগে যাবে। তাদের এইচআর তখন প্ল্যানিং করলো কি? তাদের ওইখান থেকে বেস্ট কিছু এইচআর কে তারা কমিউনিকেশন করলো এবং হচ্ছে তাদেরকে কি করলো? যে বলল যে আমাদের কোম্পানিতে ইনভাইট করলো যে আমাদের কোম্পানিতে জয়েন করেন। তো আসলে কেন জয়েন করবে? সেটা তো একটা কনসার্ন। অলরেডি সে তো এক জায়গায় জব করছে এবং খুব প্রেস্টিজিয়াস। নতুন একটা কোম্পানিতে জয়েন করবে। তো তখন তারা করলো কি? যে আপনার আ ব তারা অফার করলো এটা এইচআর ডিপার্টমেন্ট কাজ ভাগ করার পর দেন বেতন প্রশাসন তারা কি করলো? যে তাদের টোটাল বলল যে আপনারা এখন যেই সেলারি পাচ্ছেন, যেই বা বা আ প্রিভিলেজ পাচ্ছেন, আ এই টোটাল অ্যাডভান্টেজ, টোটাল কম্পেনসেশন উইল বি মাল্টিপ্লাইড বাই 2, মাল্টিপ্লাইড বাই টুয়াইস, অর্থাৎ ২ গুণ দ্বারা মাল্টিপ্লাই করা হবে। তাহলে যেটা হচ্ছে যে তখন কিন্তু তারা অবশ্যই ইন্টারেস্টেড হবে। তো এইভাবে হচ্ছে যে প্রত্যেকটা সেগমেন্টের জন্য এ বা এইটা কিন্তু ভ্যারি করতে পারে যে কোন ক্ষেত্রে কোনটা করা হবে আলাদা আলাদা করে ভাই স্পেসিফিক সেক্টরের জন্য একটা সেক্টরে খুব খুব জরুরি ভিত্তিতে লাগবে এবং এক্সপিরিয়েন্স পারসন এই জাতীয় পারসন বা খুব কম রয়েছে তখন কিন্তু তার জন্য স্পেশাল কম্পেনসেশন সেট করতে হবে, স্পেশাল প্রিভিলেজ সেট করতে হবে, তার জন্য নিউ অফার নিয়ে আসতে হবে, সে ইন্টারেস্টেড হয় বা সে আসে। আরেকটা সিগনিফিকেন্ট বিষয় তোমাদের সাথে আরো কয়েকটা পয়েন্ট রয়েছে। এটা হচ্ছে শ্রম ব্যবস্থাপনা। শ্রম ব্যবস্থাপনা লেবার ল। লেবার লটা কিন্তু এইচআর কে কমপ্লিটলি দেখতে হয়। অর্থাৎ টোটাল এইটা টোটাল দায়িত্ব থাকে এইচআর এর উপর যে তারা হচ্ছে বাংলা লেবার ল যেটা রয়েছে যদি এটা গ্লোবাল পার্সপেক্টিভ এ হয় তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে যেই দেশ হবে যদি ইউএসএ হয় সেখানে যেই ধরনের লেবার ল গুলো বলা হয়েছে এবং ওই রিলেটেড যেই ল গুলো বলা আছে যে এটা যদি ইউরোপ হয় ইউরোপের দেশগুলো হয় তাহলে তাদের মতো করে আর যদি আমাদের বাংলাদেশে আমরা যেই লেবার ল প্র্যাকটিস করি এটা হচ্ছে শ্রম আইন ২০০৬, ২০০৬টা প্র্যাকটিস করা হয়। তাহলে এই লেবার ল এর কোনো রকম যেন ব্যত্যয় না হয়, কোনো ধরনের ডিফিসিয়েন্সি যেন না হয়। দেন যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আম গভর্নমেন্ট অর্থাৎ সরকারের সাথে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হবে। সো এই বিষয়টা দেখতে হবে যে শ্রম ব্যবস্থাপনার এই সম্পর্ক উন্নয়ন করলে যেটা আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের ট্রেড ইউনিয়ন রয়েছে বা বিভিন্ন ধরনের স্ট্রাগল করে অর্থাৎ তাদের যে প্রোডাক্টিভিটি বা ম্যানুফ্যাকচারিং এইটা কিন্তু প্রপারলি সম্ভব। আর যদি শ্রম ব্যবস্থাপনা সঠিকভাবে ম্যানেজ না করা হয় তাহলে যেটা হচ্ছে যে এমপ্লয়িরা যদি স্যাটিসফাই বা এমপ্লয়ি যদি বেনিফিটেড না হয় তাহলে কিন্তু অর্গানাইজেশনও বেনিফিটেড হবে না আলটিমেটলি। ডিস্যাটিসফ্যাকশন থাকলে তাহলে তারা কিন্তু মন দিয়ে অর্থাৎ তাদের যে আম আ অ খুব অর্গানাইজেশন অনেক ক্ষেত্রে যেটা হয় যে কিছু অর্গানাইজেশন এমপ্লয়িদের একটা হচ্ছে সেন্স অফ বিলঙ্গিংনেস অর্থাৎ অর্গানাইজেশনকে নিজের মনে করা। নিজের মনে করলে কিন্তু তাদের কাজের ক্ষেত্রে আন্তরিকতা এবং হচ্ছে ভালোবাসা থাকবে।
যেটা যেটা মোর দেন কি, যে সিস্টেমের চেয়ে, অর্থাৎ আমরা একজনকে অপারেট করে যতটুকু তার কাছ থেকে আদায় করে নিতে পারবো, যদি সে আসলে আন্তরিক হয় তার চেয়ে অনেক বেশি কিন্তু সে আমাদেরকে দিবে। তো এই জন্য শ্রম ব্যবস্থাপনা বা সম্পর্ক উন্নয়নটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরের যেই বিষয়টা হচ্ছে সুষ্ঠু কার্যপরিবেশ সংরক্ষণ করা। অর্থাৎ টোটাল এইখানে সুষ্ঠু কার্যপরিবেশ বলতে যে টোটাল এনভায়রনমেন্টটা ম্যানেজ করতে হবে। এইখানে এইচআর এর ক্ষেত্রে কতগুলো চ্যালেঞ্জ। আ অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্ট, অর্থাৎ তাদেরকে হচ্ছে রাইট টাইমে এইচআর কনফার্ম করা। দেন হচ্ছে এইটা বেসিক্যালি এইচআর ডিপার্টমেন্ট যেটা করে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য হচ্ছে যে আলাদা আলাদা করে বা ইন্ডিভিজুয়ালি একজনকে অ্যাসাইন করে দেয় যে তুমি এই বিজনেসের বিজনেস পার্টনার। তো এইভাবে আলাদা আলাদা করে অ্যাসাইন করে দেওয়া হয়, সে গিয়ে নিয়মিত কোনো যদি কোনো ইস্যু বা এইচআর রিলেটেড বিষয়গুলো সে সলভ করে। এবং হচ্ছে এর সাথে এর সাথে যেটা হচ্ছে যে কম্পেনসেশনের বিষয় রয়েছে, এবং যেটা হচ্ছে কম্পেনসেশন কিন্তু এভরি মান্থ এবং হচ্ছে রাইট টাইম, এটা অনেক বিষয়। তো এটা একটা এনভায়রনমেন্ট। সে সে দেখা যায় যে অর্গানাইজেশনে ব্যাংকগুলো কিন্তু 25 তারিখে স্যালারি, প্রত্যেকটা ব্যাংক হচ্ছে 25 তারিখে তাদের স্টাফদের স্যালারি দিয়ে দেয়, 25 তারিখে দিয়ে দেয়, কোম্পানিগুলো 1 তারিখে দিয়ে দেয়। তো এইরকম এই যে বিষয়গুলো রয়েছে এখন, কখনো কিন্তু এরকম হয়নি যে স্যালারি যেটা হচ্ছে 25 তারিখে যাওয়ার কথা সেটা 26 তারিখে গেছে, এরকম কিন্তু কখনো হয়নি। তো এরকম হলে কিন্তু এমপ্লয়িদের মধ্যে, অর্থাৎ টোটাল অনেক এমপ্লয়ি জব করছে। একটা কিন্তু রিউমর বা একটা গুজব ছড়াবে কিন্তু। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু রয়েছে যেগুলো হচ্ছে পরিবেশ সংরক্ষণ করতে হয়। লেবার ল এর বিষয়গুলো হচ্ছে লেবার ল, অর্থাৎ অতিরিক্ত শ্রম নেওয়া হচ্ছে কিনা, চাইল্ড লেবার আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখতে হয়। তো টোটাল সব মিলিয়ে কিন্তু সুষ্ঠু কার্য পরিবেশটাকে সংরক্ষণ করতে হয়। তো এই এই পারপাস জব অ্যানালিসিস এর আমরা হচ্ছে এই পারপাস গুলো দেখলাম। পরবর্তীতে আমরা যেই টপিক গুলো রয়েছে বা যেই বাকি অংশগুলো রয়েছে আলোচনা করব। তো ভালো থাকো টিল দেন। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আমরা ইনশাল্লাহ দেখা হবে আমাদের। ভালো থাকো।